জানেন তো, সবার জীবনের ইতিহাসটা এক হয় না। বিভিন্ন জনের জীবনে অতীতটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমার জীবনের অতীতটাও খুব একটা সহজ ছিল না। আর মাস্টার ডিগ্রি করা, সেটা তো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। হ্যাঁ, আমার কাছে আমার মাস্টার ডিগ্রিটা একটা চ্যালেঞ্জের মতোই ছিল। কারণ আমি যেখানে গ্রামে থাকতাম, সেই গ্রামে 15 থেকে 18 বছরের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তাদের কাছে পড়াশোনার কাছে কোনো মূল্য ছিল না। আর এছাড়াও আমার গ্রামে ছিল না ইলেকট্রিসিটি। আমি যখন ক্লাস 12-এ পড়ি, সেই সময় পর্যন্ত কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। হারিকেন লণ্ঠনের আলোতেই পড়াশোনা করে আমাকে 12 পাস করতে হয়েছে। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকেই বিভিন্নজন আমার সম্বন্ধ দেখা শুরু করে দেয়। আমার বাড়ির লোককে বলতে থাকে, মেয়ের বিয়ে দিয়ে দাও। যদিও বাড়ির লোকের ইচ্ছা ছিল 18 বছরের পরে বিয়ে দেব, কিন্তু আমার ইচ্ছা ছিল হায়ার এডুকেশনের। যাই হোক, সেই ইচ্ছাকে প্রাধান্য দিতে আমি 12 পাস করার পরে টিউশন শুরু করি। হ্যাঁ, এর আগে আমি যখন 9-10-এ পড়ি, আমার একজন টিউশন টিচার, ওনার কাছে আমি ইংলিশ পড়তাম, উনি আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু যাই হোক, আমি সেই সম্বন্ধ নাকচ করে আমি বিয়ে করি না। 12 পাস করার পর যখন গ্র্যাজুয়েশন পড়ি, তখন তো ফুল ফর্মে বাড়ি থেকে চালু হয় বিয়ে দেওয়ার জন্য। সেই সময় আমার পাশে কেউ ছিল না, এমনকি ফিনান্সিয়াল সাপোর্টের জন্য বাবা মাও ভাবছিল হয়তো বিয়ে দিয়ে দিলেই মুক্তি। কিন্তু না, তা আমার পাশে যারা ছিল সেটা হলো আমার বাড়ির ভাই বোনরা। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, ওরা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করতো যাতে আমি আমার পড়াশোনা এগিয়ে যেতে পারি। গ্র্যাজুয়েশনের সময় জানেন আমার একটা সম্বন্ধ আসে। ওরা আমার চুল টেনে, গালে একটা তিল নিয়ে কমেন্ট করে, বিভিন্নভাবে দেখতে থাকে। এরপর থেকেই আমার বাবা কিছুটা পরিবর্তন হয়। তখন বাবা বলতে থাকে, অন্তত পক্ষে ওকে আমি মাস্টার ডিগ্রি করাবো, যেহেতু আমি কলেজ টপার ছিলাম। এরপরই বাবার ইচ্ছাতে আমি হোস্টেল থেকে মাস্টার ডিগ্রি পাস করি। তখনও কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনতে আমার বাবা মাকে কম হয়নি। বিভিন্নজন, বিভিন্ন পাড়া গ্রামের লোকজন বলতো, মেয়েকে মাস্টার ডিগ্রি করছো তো, দেখবে কোন জাতে কোন কুলে বিয়ে করে ভেগে যাবে, দেখবে পালিয়ে গিয়ে বিয়ে করবে, লাভ ম্যারেজ করবে। হ্যাঁ, আমি পালিয়ে গিয়ে বিয়ে করিনি, তবে আমার কিছু ইচ্ছা ছিল। আমি বিয়ে করব সেই ছেলেকে যে আমার সমস্ত পড়াশোনাকে গুরুত্ব দেবে, আমার ইচ্ছাকে সম্মান দেবে। আর একটা ছিল কি, আমি বাইরে বিয়ে করব। আমি গ্রামের পাড়া গ্রামে বিয়ে করব না, কারণ পরবর্তীকালে আমার যদি কোনো কন্যা সন্তান হয়, তাকেও এইভাবে হয়তো সাফার করতে হবে। যদিও এখন আমার গ্রামের পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে, কারণ আমার পরে আমার 2 বোন আছে। বোন মানে আমার জয়েন্ট ফ্যামিলি, 2 কাকার 2 মেয়ে। ওরা দুজনেই, একজন মাস্টার ডিগ্রি করেছে, একজন বিটেক পড়ছে। এখন আর কোনো বাধাই নেই। আর আমার সন্তান, আমি তো কোনো ফারাকি করি না। আমি মনে করি আমি খুব সুখী, কারণ আমার সন্তানের মতো একজন সন্তানের আমি মা। আর আমার হাজব্যান্ড এই সমস্ত ব্যাপারে ভীষণই সাপোর্টিভ। ও কোনোদিন ছেলে মেয়ে এই দুটো আলাদা করে দেখে না, আর আমার সমস্ত ব্যাপারেই ও সাপোর্ট করে। আর জানেন, আমার মাস্টার ডিগ্রি জার্নিটা এতটাই কঠিন ছিল যে আমার বাবার কাছে টাকা পয়সাও ছিল না, কারণ আমার বাবা একজন সাধারণ কৃষক। সেই সাথে আমরা 3 ভাই বোন, মাত্র 4 বছরের ছোট বড় ছিলাম। বাবা আমাদের এই পড়াশোনার খরচ চালাতে প্রায় হিমশিম খেয়ে যেত। তো আমি ক্লাস 12 পাস করার পর থেকেই টিউশন শুরু করি, চুটিয়ে টিউশন করতাম। এমনকি আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি, তখন আমি 11-12-এর বাচ্চাদেরও পড়াতাম। আমার ইউনিভার্সিটির ক্লাস ছিল সোম থেকে শুক্রবার। সোমবার খুব সকালে উঠে আমি ওদের পড়িয়ে, টিউশন পড়িয়ে 8টার ট্রেন ধরে ইউনিভার্সিটি যেতাম। শুক্রবার বিকালে ফিরে আবার টিউশন পড়াতাম। শুক্র, শনি, রবি, সোম 4 দিন আমি বাড়িতে এসে টিউশন পড়াতাম। এই করেই আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। প্রথম বর্ষে খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি, কিন্তু দ্বিতীয় বর্ষে তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছিলাম। এরপর আমি আর আমার পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার কিছু শারীরিক সমস্যা ছিল, আর আমি ভীষণভাবে বাচ্চা চাইতাম, যার জন্য আমি বিয়ে করতে বাধ্য হই। আর আমার সোনা কিভাবে আমার জন্মগ্রহণ করেছে, সেই সময় আমার কি কি সাফার করতে হয়েছে, কী কী সমস্যা হয়েছে, সে স্টোরি না হয় আপনাদের আরেকদিন শোনাবো। আর আমার ছোটোবেলাকার জীবন কেমন ছিল, সেই ইতিহাসও আপনাদের আমি শোনাবো।
আজকে জানেন সোনা চিকেন কাবাব খাবে বলছিল, আর ওকে আমি বাইরের খাবার দিই না, আর ও পছন্দও করে না। সেই জন্য দুজনে চলে গিয়েছিলাম চিকেন নিতে। আর ওর কদিন ছুটি রয়েছে, আর আপনাদের হয়তো আগের ব্লগগুলোতে বলেছি আমার শরীর খারাপের জন্য ছুটির সময় রইলে আমি ওকে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বানিয়ে খাওয়াই, কিন্তু এই যে বললাম না শরীর খারাপের জন্য বানাতে পারিনি। আজকেও বলছিল মা একটু চিকেন কাবাব বানাবে, তো আমার মনে হলো আমার শরীর খারাপ ঠিক আছে তবু একটু বানিয়ে দিই, কারণ আজকে শরীরটা একটু ভালো রয়েছে। সেই জন্য এই যে বোনলেস বেশ কিছুটা চিকেনে ওতে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিইনি, একটু জিরে মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটু কাবাব পাউডার, রসুন বাটা, আদা বাটা, একটা ডিম, পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কাবাব পাউডারটা দেওয়ার পরে আর একটা ডিম দিয়েছিলাম, তো আর কাবাবের পরিমাণটা কম হয়েছিল, ওই জন্য একটু মনে হচ্ছিল পাতলা পাতলা, তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ওটা মাখিয়ে প্রায় 15-20 মিনিট মতো রেখে দিতে হবে। আর আমি এই জন্য সবজি কাটতে চলে এসেছি, কারণ আপনারা অনেকেই জানেন অনেক সকালে আমার হাজব্যান্ড অফিস যায়, ও খাবার নিয়ে যায়, সেই জন্য আমি রাতেই সবজিটা কেটে রাখি যাতে সকালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সোনাকেও পড়তে বসিয়ে দিয়েছি, আর ওরই মাঝে ও রামফলের একটু জুস করে নিজেই খেয়েছিল। ও জানেন তো এইসব জুস টুস করতে ভীষণ পছন্দ করে। তারপর সবজি কাটা হয়ে যেতে চলে এসেছিলাম কাবাবগুলো ভাজার জন্য। আর এখানে কাবাবগুলো ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। তারপর এক একটা করে ওই কাবাবগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আর হ্যাঁ, আপনারা যদি না আপনাদের কাছে কাবাব পাউডার থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো, রসুনের পেস্ট, আদার পেস্ট, পাতিলেবু, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে 15-20 মিনিট মতো রেখে দেবেন। তারপরে তেল গরম করে চাইলে আপনি সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে ভালো করে ফ্রাই করে নেবেন। তৈরি হয়ে যাবে চিকেন কাবাব। আর জানেন তো এই শীতের সন্ধ্যায় এই ধরনের কাবাব বেশ ভালো লাগে। আর সোনা জানেন আমি যখন কাবাবগুলো ভাজছি ও শুধু বলছে মা কখন হবে কখন হবে। ইতিমধ্যে ওর বাবাও চলে এসছে, তারপরে ওগুলোকে তুলে, আর জানেন তো সোনা বেশ খাবার দাবার সুন্দর করে ডেকোরেটিং করে খেতে ভালোবাসে। আমি তারপর ওকে তুলে দিলাম, ও সুন্দর করে ডেকোরেটিং করে নিয়ে চলে গেল বাবা মেয়ে দুজনে খাবে বলে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখেন যদি বড় হয়ে থাকেন আমার থেকে অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরাও ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর সবাইয়ের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি মনে হয় আমি এগিয়ে যাই, আমাকে সাপোর্ট করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর কথা বলতে বলতে কাবাবগুলো ভেজে আমি সোনাকে দিয়ে দিয়েছিলাম। তারপর জানেন আজকে দুপুরে মাছ বানাইনি, সেই জন্য রাত্রি ভাবলাম ওদের জন্য একটু মাছ বানাই। মাছ বানানোর জন্য ওই ননস্টিকের তাওয়াতে মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর এখানে সোনা ওই কাবাবগুলো ডেকোরেটিং করছে বাবা মেয়ে দুজনে খাবে বলে। আর আমাকে বারবার বলছিল মা তুমি খাবে, এটাই মনে হয় সন্তানের ভালোবাসা। দিয়ে আমি বলছিলাম না আমার শরীরটা ভালো নেই আমি খাবো না, বারবার বলছিল মা তুমি একটা খাও। মনে হয় এটাই বলে যে সন্তানের সাথে মায়ের নারীর টান। তারপর আমি চলে এসেছিলাম চুলটা বাঁধতে, কারণ রান্নাবান্না হয়ে গিয়েছিল আর মিস্টার অধিকারী ওয়াশরুমে ঢুকেছিল ফ্রেশ হওয়ার। এরপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে যাব। আপনাদের আশা করি রাতের খাবার খাওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, বিদায়, দেখা হবে আগামীকাল।